আজকে অনেক দিন পর বাচ্চার বাবার একটা পোস্ট এসেছিল। যাই হোক, তো সেই পোস্টটা দেখার পর তার ওই 1 ঘন্টার মধ্যেই তার ভিডিওটা আসলো। তা সেখানে আমি দেখলাম কৃষাণুর শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ এবং তাদের যে সদর হাসপাতাল আছে সেখানে কৃষাণুকে ভর্তি রাখা হয়েছে এবং কৃষাণুকে নিবুলাইজার দেওয়া হয়েছে। আসলে প্রচণ্ড পরিমাণে এখন সিজন চেঞ্জ হচ্ছে, তারপরে ওরা আবার দীঘাতে গিয়েছিল। দীঘাতে গিয়ে বাচ্চাটা জলের মধ্যে স্নান করেছে, তারপরে ঠান্ডা আবহাওয়া। আর এই সময়, এইটা তো একটা বর্ষাকালই, এই সময় বৃষ্টির জল টল পড়লে মাথায় বাচ্চাদের ঠান্ডা লাগে এবং বাচ্চাটার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। ঠান্ডা এমনভাবে লেগেছে বুকের মধ্যে কফ জমে বসে আছে, বাচ্চাটা শ্বাস নিতে পারছে না, তা ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে। তো সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ওকে নিবুলাইজার দেওয়া হচ্ছে। যাই হোক, তো কিছুটা নিবুলাইজার দেওয়ার পরে ও একটু সুস্থ হয়েছে, কিন্তু ডাক্তাররা দেখলাম যে তাও মানে ওকে ছাড়লেন না, বললেন যে সে মানে একটা রাত থাক। তো ঠাম্মিকেও দেখলাম ওখানটায় রয়েছেন। যেই কাজটা আজকে মায়ের করার কথা সেই কাজটা আজকে ঠাম্মি করছে না, সত্যিই তাই। মানে মা এইরকম ভাবে সন্তানকে ছেড়ে আজকে এই পার ওই পার সেই পার করে করে বেড়াচ্ছে, আজকে এই রাজ্য কালকে সেই রাজ্য কালকে অমুক রাজ্য। হ্যাঁ, এইভাবে তার মাকে কি করতে হচ্ছে, কোনো একটা ঠিকানা বা কোনো একটা আস্তানাকে গাঁড়তে হচ্ছে, সেখানটায় তার পরিচয় তৈরি করতে হচ্ছে। এখন তো ঠিকঠাক মতো তার মা ব্লগই দেয় না। আজকে অবশ্য একটা ভিডিও দিয়েছে, বলেছে নেটের খুব সমস্যা, সেই জন্য সে ভিডিও দিতে পারছে না। আসলে সে এই যে তার ইউটিউবের জার্নিটা, এটাও সে কন্টিনিউ করবে না, কারণ ইউটিউব কদিনের, ইউটিউবের এইখানে ভিউসের আপ অ্যান্ড ডাউন চলতেই থাকে, শেয়ার মার্কেটের মতো। তো সেটা সে বুঝে গেছে। তো সেইখানে যেখানে সে গেছে, তার ঠাম্মি যেখানে তাকে নিয়ে গেছে, সেখানে হয়তো তাকে একটা কোনো কাজকর্মের মাধ্যমে তাকে তার একটা পরিচয় বা আইডেন্টিটি তাকে তৈরি করিয়ে দেবে, তার জন্যই হয়তো বা সে গেছে। যাই হোক না কেন, কিন্তু এই মার তার কোনো চিন্তাই নেই যে তার একটা সন্তান আছে, তার একটা ছেলে আছে। যাই হোক, লোকে সেখানটায় মানে বাচ্চার বাবার কমেন্ট বক্সে ভুরি ভুরি ভাবে বাচ্চার মানে সুস্থতা কামনা করছে। এটা তো স্বাভাবিক কথা, একটা বাচ্চা তার যদি শরীর খারাপ হয় তার জন্য তো সবাই কামনা করবেই না, আমরা সবাই চাই বাচ্চাটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কিন্তু তার মায়ের মধ্যে কোনো হেলদোল নেই, এটা প্রচণ্ড পরিমাণে অবাক লাগে। যেই মা এতদিন ধরে বাচ্চাটাকে মানে ধারণ করে, পেটে ধারণ করে, গর্ভে ধারণ করে এই রকমভাবে বাচ্চা জন্ম দেওয়ার পরেও বাচ্চাটাকে, যাই হোক, মানুষ তো কিছুটা হলেও কাল করেছে, তারপরে কি সুন্দর তার নিজের কি বলবো স্বার্থ সিদ্ধি করার জন্য বা নিজের চরিত্রর যে সমস্ত মানে খামতিগুলো ছিল, সেই খামতিগুলোকে পূর্ণ করার জন্য চরিত্রটাও পর্যন্ত সে বিক্রি করতে মানে চেয়েছিল, তার জন্যই হয়তো বেরিয়ে গেছে। যাই হোক, তারা দেখলাম যে বেডে যেখানে দিয়েছে সেখানে কৃষাণু একটু দৌড়াদৌড়ি করছে, মনে হয় আগের থেকে একটু সুস্থ আছে, না হলে তো সে দৌড়াদৌড়ি করতো না, ঝিমিয়েই থাকতো। খুব ভালো লাগছে। আর দেখলাম বাচ্চার বাবা বলল যে তাকে ছাড়ছে না, বাচ্চার বাবা গাড়িতে করে বসে আছে। তো যাই হোক, মানে আগামীকাল নিশ্চয়ই তার আরও তাড়াতাড়ি সুস্থতার খবর আমরা পাবো এবং সে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাক, এই কামনাই করি। ভগবানকে বলি খুব তাড়াতাড়ি সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। আর একটা জিনিস যেটা দেখলাম, পম্পি মানে সেন্সেশনের পম্পিরও শাশুড়ি মায়ের শরীর খুব খারাপ, মনে হয় উনি হসপিটালাইজড। আমি সেইভাবে পুরো ভিডিওটা দেখিনি, আমি ক্যাপশনটা দেখেছিলাম। যাই হোক, আমি তার উদ্দেশ্যেও বলবো যে পম্পির শাশুড়ি যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। সত্যি যার যার মানুষ তাদের কাছে সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনাই করি। হ্যাঁ, এই কামনাই করি যে সুস্থ হোক। আর একটা সবচেয়ে বেশি যেটা আনন্দের বিষয়, সেটা হচ্ছে আজকে সীমাদি দেখলাম কেপিসিতে নিয়ে গেছে শুভদাকে, সেখানে তার একটা চেক আপ হয়েছে। চেক আপে মোটামুটি বলা হয়েছে যে সে সুস্থ, তবে হ্যাঁ তাকে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো মানে তোলা তোলা করেই রাখতে হবে। এই রকম মানুষকে কোনো রকমভাবে কোনো ভারী কাজ বা কোনো কিছু চাপ দেওয়া যাবে না। আর তাকে তার মানে টাইম টু টাইম খাবার, টাইম টু টাইম ওষুধ এইভাবে দিয়েই তাকে ভালো রাখতে হবে। ও সীমাদি একটা লাইভ করেছিল, সেই লাইভের মাধ্যমেই জানতে পেরেছিলাম। যাই হোক, তারপরে কথা হচ্ছে আমি মানে সুতপার ব্লগ ভিডিও দেখলাম, তারপরে কন্ট্রোভার্সিয়াল ভিডিওটাও দেখলাম।
সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। দেখুন, এই যে পিরিয়ড, এই পিরিয়ডটা কি? এই পিরিয়ডটা হচ্ছে কি মেয়েদের একটা ঋতুচক্রের ব্যাপার, যেটা তার কি বলবো মানে মাতৃত্ব পাওয়ার ক্ষেত্রেই এই পিরিয়ডটা স্টার্ট হয়। হ্যাঁ, কখন থেকে স্টার্ট হয়? জেনারেলি মেয়েদের 13-14 বছর বয়স থেকে, আবার কারোর অনেক সময় হেলদি চেহারা থাকলেও মানে হরমোনাল ডিসব্যালেন্স থাকলেও তাদের ক্ষেত্রে 9-10 বছর থেকেও এরকম পিরিয়ড শুরু হয়, যাই হোক না কেন। তো এই পিরিয়ড শুরু হয়, এই পিরিয়ডটা কতদিন অবধি থাকে? মানে নাই করে এই 45 to 50 ইয়ার্স অবধি থাকে। অনেকের ক্ষেত্রে একটু তার আগেও বন্ধ হয়ে যায়, কিন্তু মোটামুটি 50 ইয়ার্স অবধি তো থাকে, 50 to 52 এইরকম শোনা যায়। তো এটা কেন? এইটার কারণ হচ্ছে যে এটা মানে এই সময় মেয়েদের কি বেরোয়, মেয়েদের মানে জরায়ু থেকে ডিম্বাণু বেরোয়, তাই তো? সেই ডিম্বাণুর মাধ্যমে কি হয়, সেই সময় পূর্ণাঙ্গ হলে মেয়েদের বিয়ে দিলে সেই মেয়েদের মাধ্যমে মানে মেয়েরা সেই ডিম্বাণুর মাধ্যমে শুক্রাণুর সঙ্গে ফার্টিলাইজড করে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করে সেক্ষেত্রে বাচ্চা প্রদান করে। এটা নর্মাল, এটা জেনারেল ব্যাপার। এবং এটা নিয়ে মোটামুটি মানে প্রত্যেকটা বাচ্চাদেরই, সে ছেলে হোক কি মেয়ে হোক, মানে প্রত্যেকেরই একটা এই সম্পর্কে একটা জ্ঞান বা ধারণা দেওয়া হয়। এবং তাদের প্রত্যেকেরই মোটামুটি ওই 6-7 থেকেই যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট থাকে তাদের ক্ষেত্রে বায়োলজিতে এটা ইনক্লুড থাকে। এবং বেঙ্গলি মিডিয়ামদেরও মোটামুটি আমি যতদূর জানি ক্লাস 8 থেকে, হ্যাঁ, তাদের হয়তো জীববিজ্ঞান বা লাইফ সায়েন্স বলে থাকে। সেই ক্ষেত্রে তাদের সেই সময় থেকেই তাদের একটা পঠন পাঠনের মাধ্যমে এই সমস্ত জ্ঞান দেওয়া হয়। এই সমস্তগুলো সবাই জানতে পারে সেই সময় থেকে। তারপরে তো মেয়েদের ক্ষেত্রে তাদের হরমোনাল চেঞ্জেস হতে থাকে। মেয়েরা বড় হতে থাকলে, মানে পড়াশোনার সাথে সাথে বড় হতে থাকলে মেয়েদের তখন স্টার্ট হয়ে যায়। তারপরে তো যারা মোটামুটি এই ধরুন বায়োলজি নিয়ে পড়াশুনো করে, মানে যাদের মানে বায়ো সায়েন্স থাকে হায়ার সেকেন্ডারিতে, বা যাদের পিওর সায়েন্স থাকে, বায়োলজি পাশে থাকে হয়তো, তারপরে তারা যদি আরো পরবর্তীকালে এই সায়েন্স নিয়ে, বিশেষ করে এই বায়োর উপরে নিয়ে যদি তাদের ধরুন পরবর্তীকালে ব্যাচেলার ডিগ্রি হোক বা ডিপ্লোমা ডিগ্রি হোক, বা যদি তারা আরো মানে মাস্টার্স করতে থাকে, তখন এর উপরে আরো ইন ডিটেলসে পড়াশুনো শুরু হয়, তাই তো? তো এই ব্যাপারটা একটা ন্যাচারাল ব্যাপার। হ্যাঁ, পিরিয়ডস ব্যাপারটা একটা ন্যাচারাল এবং খুব স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা মাসে এটা হয়। কিন্তু আমার একটাই কথা, এই যে পিরিয়ডস হওয়া নিয়ে প্রত্যেকটা মাসে বসে বসে এসে বলা পিরিয়ডস হয়েছে, পিরিয়ডস হয়েছে, পিরিয়ডস হয়েছে, এটা ভাই কে করে? আমার প্রশ্নটা হচ্ছে তাই, এটা ভাই কে করে? প্রত্যেকটা মাসে এসে আমার ইনফরমেশন দিতে হবে? এটা তো সবারই স্বভাব সিদ্ধ ব্যাপার, তাই না কি? এটা মেয়েদের স্বভাব সিদ্ধ ব্যাপার এবং এটা সম্পর্কে প্রত্যেকেই জানে। পিরিয়ডস হলে তারপরে গিয়ে ছেলে মেয়েরা বয়সপ্রাপ্ত হলে বিয়ে দেয়। আগেকার দিনে কি হতো, মেয়েদের মানে পিরিয়ডসের আগেই বিয়ে দিয়ে দেওয়া হতো, বিয়ে দিয়ে তাদের আলাদা থাকা হতো ছেলে এবং মেয়ে। পরবর্তীকালে যখন সেই মেয়েটির আবার পিরিয়ডস হতো, তারপরে গিয়ে তাকে আবার পুনরায় বিয়ে দেওয়া হতো ওই মানে পুরুষটির সাথে বা এই ছেলেটির সাথে বিয়ে দিয়ে তারপরে তাকে আবার নতুন করে আবার সংসার তারপর থেকে শুরু করা হতো। তা আমার কথা হচ্ছে, এখানে এইভাবে পিরিয়ডস নিয়ে এত আলোচনা বা এত করার কি আছে? হ্যাঁ, সুতপা যেটা বলছে যে আমাদের অনেক আমরা এগিয়ে গেছি, আমাদের সেক্ষেত্রে মানে সেক্সের উপরে মেয়েদের এডুকেশন দেওয়া হয়, বা কথা হচ্ছে যে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কেও বলা হয়, এই সম্পর্কে ধারণা দেওয়া হয়, যেখানে মেয়েরা আজকে পাইলট হয়ে গেছে, মেয়েরা আজকে ডিফেন্সে জয়েন করছে, মেয়েদের মাধ্যমে মানে মেয়েরা আজকে সব ক্ষেত্রেই এগিয়ে গেছে। তারপরে হচ্ছে কি মেয়েরা এখন মানে এই বিভিন্ন মানে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে মেয়েরা আজকে এগিয়ে গেছে। সেখানে চাঁদেও মানুষ পৌঁছে গেছে, মঙ্গল গ্রহেও মানুষ পৌঁছে গেছে। তাও মানুষের মেন্টালিটি পরিবর্তন হচ্ছে না পিরিয়ডস নিয়ে মেন্টালিটি পরিবর্তন হওয়ার মতো এখানে আমি মানে বুঝতে পারছি না যে রোজ রোজ বললেই সেখানে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, এই ধরনের কিছু আছে।
মেয়েরা এখনো পর্যন্ত কি বলবো, মেয়েদের এখনো পর্যন্ত একটা কি বলবো অনুশাসন বলুন বা মেয়েদের মধ্যে এখনো সেই ব্যাপারগুলো রয়েছে যেগুলোর থেকে মেয়েরা বাইরে বেরিয়ে যেতে পারেনি, যতই মেয়েরা শিক্ষিত। এমন দেখেছেন মেয়েরা শিক্ষিত হয়েছে বলেই মেয়েরা বিয়ের পরেও তারা বাপের বাড়িতে থাকছে, প্রত্যেকটা ছেলে এসে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে রয়েছে? না তো, মেয়েরা অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু সেই মেয়েটি যতই পড়াশুনো করুক, যতই কিছু করুক, মেয়েটিকে বিয়ে করে কোথায় যেতে হবে? শ্বশুর বাড়িতে যেতে হবে, তাই না? প্রত্যেকটা মেয়েকেই। এবং প্রত্যেকটা মেয়ে সে যত বড় অফিসারই হোক, যত কিছুই হোক, প্রত্যেকটা মেয়েকে শ্বশুর বাড়িতে গিয়ে একদিন হলেও ওই হাতা খুন্তি দিয়ে একদিন হলেও রান্না করতেই হবে, এটা নিয়ম, বা মেয়েটি সেইভাবেই প্রস্তুত হয়। তা আমার কথা হচ্ছে যতই এখানে মেয়েরা এগিয়ে যাক, যতই কিছু করুক, কিন্তু অনুশাসনের থেকে কিন্তু কেউ বেরোতে পারে না। আর আমার কথা হচ্ছে পিরিয়ডসটা এখানে এত হাইলাইটেড করার কি আছে রোজ রোজ বলে বলে? প্রত্যেকটা মেয়েরই এখানটায় হয়। সেক্ষেত্রে আমার এখনো মেনোপজ হয়নি বা আমি এখনো বাচ্চা দেওয়ার ক্ষেত্রে সমর্থ বা আমি এবেল, এই ব্যাপারটা রোজ রোজ চিৎকার করে করে এসে বলে বলে এখানে ইউটিউবের কাছে বলে বলে তো কোনো মানে আমার মনে হয় না কোনো কিছুর তার প্রয়োজন আছে, তাই নয় কি? এখানে বলে আমার কি হবে? আমি বলতে যাবই বা কেন? আমি সুতপাকে বলেছি যে হ্যাঁ ও নিজের জীবনটা খোলা খাতা করে নিয়েছে এবং সেক্ষেত্রে ওর খুব আপত্তি হয়েছে যে হ্যাঁ ও করেছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি কেন এখানে এই সমস্তগুলো করব? তাহলে তো মানুষ আমাকে প্রত্যেকটা বিষয় আমাকে বলবে যে হ্যাঁ তুমি প্রমাণ দাও, তুমি প্রমাণ দাও। আজকে এই যে সুতপা এই যে পিরিয়ডসের কথা বলতে গিয়ে মানে আমার এইগুলো আমি বলতে চাই না, কিন্তু বাধ্য হচ্ছি বলতে। কালকে দীপ্তিদিকেও দেখলাম যে উনিও কিছুটা এই ব্যাপার নিয়ে ক্লিয়ার করেছেন এবং আমিও মনে করলাম যে হ্যাঁ দুটো কথা বলা উচিত। এই যে সুতপা আজকে ওর ওই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে, কেন চলে এসেছে? না ওর সন্তান ধারণ ক্ষেত্রে অসুবিধা আছে, সেখানে নাকি কোনো রকমের টুকটাক ফুকফাক, মানে আমি এগুলো সত্যিই বিশ্বাস করি না, বিশ্বাস করুন আমি সত্যিই বিশ্বাস করি না। এইরকম ভুজুং ভাজুং দেওয়া মার্কা জিনিস আমার মানে বিশ্বাস হয় না। আমি সায়েন্স ছাড়া কোনো রকমের কিছু বিশ্বাস করি না, আর ভগবান ছাড়া। হ্যাঁ যাই হোক, তো ও বলছে যে ও এই শ্বশুরবাড়ি থেকে যেহেতু ও এই ফ্ল্যাটে আছে সেই জন্য কি হতে পারে ওর একটা বাচ্চা ধারণ করতে পারে। আমি সুতপাকে এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি এইভাবে সুতপা কোনো দিন বাচ্চা আনতে পারবে না। যদি আনতে পারে ও যা বলবে আমি তাই করব। হ্যাঁ আমার মাথা নিচু করে আমি সেই কাজটা করব, ও যা বলবে ও যদি করতে পারে। কারণ এই যে এখন যে ওর বয়স হয়েছে, ও বলে 35-36, আমার বিশ্বাস হয় না। কারণ অ্যাটলিস্ট 2007-এ যদি কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, কারণ সুতপা নিজেই বলেছে এখন তার বয়স হবে মোটামুটি 40, মোটামুটি 40, আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন। তো যাই হোক না কেন, তো কথা হচ্ছে এখানে অনেকেই বলে ওর তো ফেলোপিয়ান মানে টিউব খুলে গেছে, সেক্ষেত্রেও বাচ্চা ধারণ, দেখুন বাচ্চা ধারণ করার ক্ষেত্রে শুধুমাত্র ফেলোপিয়ান টিউব খুললেই হবে না, তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আর আমি এখানে ক্রাইটেরিয়াগুলো বলবো না, আপনারা ইউটিউব ঘাটবেন দেখতে পারবেন। আজকে একটা বয়স হয়ে যেতে যেতে মেয়েদের অনেক কিছুই ক্ষমতা কমে যায়, মেয়েদের ডিমের সংখ্যা কমে যেতে থাকে, মেয়েদের ডিমের কোয়ালিটি কমে যেতে থাকে, বুঝেছেন? যেখানে কথা হচ্ছে যে বাচ্চা ধারণের যে লাইনিং, সে লাইনিংটা খারাপ হয়ে যেতে থাকে, এইভাবে অনেক সমস্যা আসে। শুধু ফেলোপিয়ান টিউবটাই একমাত্র ফ্যাক্টর না যে ক্ষেত্রে বাচ্চা আসবেই। অনেক সময় নর্মালি কি হয় মানে আপনার এগ আর স্পার্ম ফার্টিলাইজ করে না, করতে পারে না। হ্যাঁ নর্মালি সেক্স করলেও সেক্ষেত্রে হয় না, কোনো না কোনো একটা সমস্যা থাকেই। এবং সেখানে ডাক্তার বলেছে এটা আনএক্সপ্লেইনড সমস্যা, যেটা ডাক্তার বলতেই পারেন না যে হ্যাঁ এই ক্ষেত্রে কেন হচ্ছে। কারণ আমার থেকে এই মেডিকেল ব্যাপারগুলো কেউ বেশি জানে না, কারণ আমি দীর্ঘদিন ধরে এটা ট্রিটমেন্টের আন্ডারে আছি। আজকে সুতপা যেটা দেখাচ্ছে যে হ্যাঁ ও এই যে ট্রিটমেন্টটা করে এসেছে, মানে কথা হচ্ছে ওই কি বলে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, আমি সত্যি কথা বলতে কি এগুলো বিশ্বাস করি না। আর আয়ুর্বেদিক ট্রিটমেন্টে মোটেই খুব একটা ফলপ্রসূ হয় বলে আমার মনে হয় না। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি যাদের নর্মাল প্রেগনেন্সি আসছে না এবং যাদের বয়স হয়ে গেছে, আইভিএফ ছাড়া তাদের ক্ষেত্রে কোনো মতেই সাকসেস পাওয়া যাবে না, একদম গ্যারান্টি দিয়ে বলে গেলাম। আমি এখানে গ্যারান্টি দিয়ে বলে গেলাম, আজকের ডেটে কেউ যদি প্রমাণ করতে পারে যে আইভিএফ ছাড়া সে এমনি নর্মালভাবে মানে প্রেগনেন্ট হয়েছে, দীর্ঘদিন প্রেগনেন্সি না আসার পরেও সে এমনিভাবে পেয়েছে, তাহলে মানে আমি মাথা নত করে নেব।
মাথা নত করে নেবো, কখনোই সম্ভব নয় নয় নয়, পুরো গ্যারান্টি দিয়ে বলে গেলাম। এবং সুতপার মতো মেয়েদের যাদের এখনো পর্যন্ত বাচ্চা আসছে না, নর্মাল প্রেগনেন্সি কোনো দিন আসবে না উইদাউট মেডিসিনে, উইদাউট ডক্টরস মানে কি বলবো ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্ট ছাড়া কোনোভাবেই প্রেগনেন্ট হতে পারে না। আপনাদের যে কথাগুলো ও বলছে যে হ্যাঁ ও এখানে এসেছে বা অমুক, ওর হয়তো বা হতে পারে, ভগবানের উপরে, কোনো ভগবান কিছু করবেন না ও যদি এখনো পর্যন্ত IVF এ না যায়, ঠিক আছে? তো এইগুলো ও বোকা বানাচ্ছে, এইগুলো ও যেগুলো বলছে ও বোকা বানাচ্ছে। আমার কথা হচ্ছে যে মেয়েটা নিজে সাবলীল, যে নিজে টাকা পয়সা ইনকাম করে, যে 1 লাখ টাকার উপরেও সে কি করেছে, আইফোন কিনেছে, তারপরে EMI করে আপনার AC কিনেছে, আরও বাড়িতে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, তারপরে কথা হচ্ছে খাট কিনেছে, সমস্ত যাবতীয় জিনিস ওর নিজের পয়সা, সেই মেয়েটি কেন IVF এ যাচ্ছে না? তবে হ্যাঁ, আর একটাও কথা আমাকে অনেকেই বলতে পারেন, IVF করলেই কি পুরোপুরি সাকসেস পাওয়া যাবে? না, এই ক্ষেত্রে এটাও গ্যারান্টেড বিষয় নয় যে IVF আমি ফার্স্ট বার অ্যাটেম্প নিলাম বা করলাম মানেই আমি সাকসেস পাবো না। তবে হ্যাঁ, IVF করে করে যেতে হবে, তার মাধ্যমে সাকসেস হবেই, আশা ছাড়লে চলবে না, আমাদের আশা করে বেঁচে থাকতেই হবে। একবার IVF করলাম মানেই আমি ট্রিটমেন্টে সাফল্য পেয়ে গেলাম এরকম কোনো নয়, 2-3 বার করে করে করলে। আমি অনেকের ক্ষেত্রে শুনেছি বা অনেক মানে কি বলবো ডক্টরদের সাথেও কথাবার্তা বলা চলে আমার, মানে আমি সাধারণ মানে ওনাদের সাথেই টাচে থাকি বলে আমি এগুলো জানি। মানে এই যে ব্যাপারটা বলছে ও মানে পুরোটাই মিথ্যাচারিতা করে যাচ্ছে, মিথ্যাচারিতা, যে ওর এই বাচ্চার ব্যাপারটা নিয়ে। যাই হোক না কেন, এইবার আসি, ও কালকে একটা জিনিস দেখিয়েছে যে ও টাকা দিতে যাচ্ছে, 4,500 টাকা মনে হয় এরকম বলেছিল, কতগুলো 500 টাকার নোট দিয়ে ও দেখিয়েছে যে ও নাকি ভাড়া দিতে যাচ্ছে। মানে ও যে ফ্ল্যাটটা নিয়েছে সেটা রেন্ট। কি করে বুঝবো যে এটা রেন্ট? কি করে প্রমাণ হয়? কতগুলো 500 টাকার নোট দেখালেই প্রমাণিত হয়ে যায় যে হ্যাঁ ও ভাড়াতে আছে? রসিদ কোথায়? নিশ্চয়ই ভাড়া নেওয়ার সময় একটা রসিদ তো দেবে বাড়িওয়ালা বা ফ্ল্যাটের যে মালিক, তিনি তো রসিদ দেবেন। কই, আমরা তো সেটা দেখতে পেলাম না। তাহলে বিশ্বাস করব কিভাবে? মানে কুচভি যা কিছু খাওয়ানোর চেষ্টা করবে সুতপা তাই বিশ্বাস করে নিতে হবে? হ্যাঁ, কুচভি। তারপরে বলছে, আজকে রিম্পাকে বলছে যে ওর মানে শ্বশুর ছিল ভাগের শ্বশুর, কিন্তু ওর বর কি করেছে, ওর বর তার মানে ওর মা বাবার ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে দায়িত্ববান, সমস্ত কিছু করে, কল খারাপ হলে সেটা দেখে, বাজার করে দেয়, জল টেনে দেয়, এই সমস্ত কিছু ব্লা ব্লা ব্লা। কথা হচ্ছে এই যে এখন যে ছেলেটাকে যে ও বাড়ি থেকে নিয়ে এনে যে নিজের কাছে রাখছে, ও বলছে যে কোন মানে তাদের পাড়া প্রতিবেশী আছে, পাড়া প্রতিবেশী আজকে ওই রকম দুটো বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তারা মানে পাড়া প্রতিবেশীকে ফোন করতে না করতেই তো, যদি কিছু ভগবান করুক কিছু যেন না হয়, যদি কিছু হয়ে যায় তখন পাড়া প্রতিবেশী কি করে কি করবে? আজকে তো সুতপার উচিতই হয়নি যে বাড়ি থেকে বেরিয়ে এসে তার ছেলেকে তাদের থেকে আলাদা করে রাখার। এটা কি সুতপা ঠিক করেছে? সুতপা বলছে ওর শ্বশুর নাকি ওর কাছে অনেক দিন বলেছিল যে মাংস রান্না করার ক্ষেত্রে, মাছ রান্না করার ক্ষেত্রে, মুরগির মাংস, খাসির মাংস নাকি রান্না করে ও উপরে দিয়েছে। কোনোদিন আপনারা দেখেছেন? কোনোদিন দেখেছেন না? আমরা তো দেখিনি। একদিন ও খাসির মাংস রান্না করেছিল, ওর বর বললো উপরে দিয়ে আসার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ও কি করলো, গটমট করে ওর বরের দিকে তাকিয়ে রইল, ওর বর চুপ করে গেল। দেখেছেন আপনারা? আমরা কোনোদিন দেখিনি। এত যাদের শ্বশুর শাশুড়িদের মধ্যে বন্ডিং, শাশুড়ির যখন চোখ অপারেশন হয়েছে এই বৌমাকে বা এই ছেলেকে সেইভাবে দেখেছেন? ছেলেকে দেখা গেছে যে শাশুড়িকে নিয়ে তার মাসি বাড়িতে দিয়ে এসেছে, কিন্তু দেখেছেন বৌমাও সেই ক্ষেত্রে শাশুড়ির সাথে সাথে গেছে, ট্রিটমেন্ট করিয়েছে, শাশুড়িকে চোখ অপারেশন করিয়ে নিয়ে এসছে। দেখেছেন কিছু? আজকে একটা মাত্র ছেলের বউ, সে তো এই সমস্ত কাজ করতেই বাধ্য, সে তো করবে, সে শ্বশুর বাড়িতে রয়েছে, শ্বশুরের সম্পত্তি পাবে বা অমুক পাবে, তার তো এগুলো করা উচিত, এগুলো তার পাওয়ার থেকে কথা হচ্ছে এগুলো তার কর্তব্যের মধ্যে। তার বৌমা থাকতে সেই শাশুড়িকে কেন বোনের বাড়ি যেতে হয় চোখ অপারেশনের ক্ষেত্রে? সুতপার ক্ষেত্রে কিন্তু আমরা দেখিনি। অথচ সুতপা শ্বশুর শাশুড়ি এবং সুতপার বর প্রচন্ড পরিমাণে নাকি বাবা মায়ের ক্ষেত্রে প্রচন্ড নাকি কর্তব্য পরায়ণ। হায় রে, কি কর্তব্য পরায়ণ! ওরে বাপরে বাপ, যদি না সেটা দেখতাম।
তারপরে কি, এই যে সুতপার এখন বলছে যে ওর শ্বশুর শাশুড়ি এখন খাবার পাঠাচ্ছে, কি ভালোবাসা, কি গদ গদ মাখা মাখা, মানে মাখো মাখো ভালোবাসা। আচ্ছা, এই যে ভালোবাসা, বুঝলাম যে শাশুড়ির ভালোবাসা, ও একদিন পড়ে গিয়েছিল না ওই চান করার সময়, বাইরের বাথরুমটা পড়ে গিয়েছিল না চিৎপাত হয়ে, ওর মাথা ফেটে গেছিল, রক্ত বেরোচ্ছিল, ও মাথা এরকম হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিল, মনে হয় আঙ্গুলও হয়তো ঢুকে যেত, এতটাই রক্ত বেরোচ্ছিল, মানে যা ড্রামা করতে পারে ও। আচ্ছা, ওর শ্বশুর শাশুড়ি কেউ কেন নামেনি বলুন তো? একবারও কাউকে দেখেছেন যে শ্বশুর শাশুড়ি নেমে ওকে এসে ওখান থেকে তুলে নিয়ে এসে ওকে মাথায় ওষুধ করে মানে লাগিয়ে দিল বা ব্যান্ডেজ বেঁধে দিল? ওর বরকে আসতে হয়েছে, ওর বরকে আসতে হচ্ছে, ওর বর এসে তারপরে ওর মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে বা ওষুধ লাগিয়ে দিয়েছে, কিন্তু ওর শ্বশুর শাশুড়ি আসেনি। এই ভালোবাসাটা কেন আমরা দেখতে পারিনি যে শাশুড়ি শ্বশুর বৌমাকে ভালোবাসছে, এই রকম ভাবে পড়ে গেছে বৌমা, সেই ক্ষেত্রে শাশুড়ি এসে বৌমাকে তুলেছে, ওষুধ লাগিয়ে দিয়েছে, দেখিনি। তার মানে শ্বশুর শাশুড়ির সাথে ওর সম্পর্কই ভালো না। হ্যাঁ, ও দেখিয়েছে মন্দিরা সোমনাথের ক্ষেত্রে, মন্দিরা সোমনাথকে ভাত দিয়েছে, সেই দিন একদিন শ্বশুর শাশুড়িকে নেমন্তন্ন করে খাইয়েছে, মানে লোকে বারংবার বলতে 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 ও তখন কি করেছে, ওর মানে বরকে দিয়ে বলিয়ে 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 রাজি করিয়ে শ্বশুর শাশুড়িকে একদিন ভাত খাওয়ানো দেখাতে পেরেছে, তাও আবার লোকের বলাতে। এই কাজটা রোজ কেন হয় না? এই কাজটা যে একসাথে খাচ্ছি, একসাথে চা খাচ্ছি, একসাথে গল্প করছি, সবাই মিলে আছি, এই কাজটা রোজ কেন দেখাতে পারে না? তার মানে ও শ্বশুর শাশুড়িরা ওকে মোটেই পছন্দ করে না, তার জন্যই ও ক্যামেরাতে তাদেরকে আনতে পারে না, আনতে পারে না। আজকে একটা মাত্র ছেলে, একটা মাত্র ছেলের বউ, কিসের ঝামেলা? আজকে যদি সেখানে আরো দেওর থাকতো, ননদ থাকতো, আরো বেশি বেশি ঝামেলা হতো, তাই না? কি তাহলে অশান্তিটা দেখাতে পারতো যে হ্যাঁ এর এই মন্তব্য, ওর ওই মন্তব্য, এ এখান থেকে খোঁচা দেয়, ও ওখান থেকে খোঁচা দেয়। একটা মাত্র শাশুড়ি তো, আর একটাই মাত্র বৌমা। শাশুড়ি বা বৌমাকে কেন সেইভাবে নিতে পারে না, আর বৌমাই বা কেন নিতে পারে না? কেন তাদের একই বাড়ির মধ্যে উপর আর নিচে আলাদা থাকতে হবে? বলেছে বলেছে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা, তার জন্যই মানে বৌমাকে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে হয়েছে। ও মা গো, শাশুড়ির চোখে জল দেখে বৌমা চলে এসেছে, তা বৌমা আর মনে ছিল না বাড়ি থেকে বেরোনোর সময় যে শাশুড়ির চোখে জল? কত বাড়িতে তো এরকম কত অশান্তি হয়, তাই বলে কি মেয়েরা বাড়ি থেকে মানে বৌমারা বাড়ি থেকে চলে যায়? সত্যি কথা বলতে আমি হ্যাপিলি ভাবে বলতে পারবো, আমার শ্বশুর বাড়িতে আমরা সত্যি, আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড, আজকে 7-8টা বছর মোটামুটি বিয়ে হয়ে গেছে আমাদের, আমরা এখনো পর্যন্ত মানে জয়েন্ট ফ্যামিলি। আমাদের মধ্যে সত্যি কথা বলতে ঝগড়া হোক, ঝাঁটি হোক, আমরা এইসব ভাবতেই পারবো না যে আলাদা খাওয়ার কথা, আলাদা খাওয়ার কথা আমরা ভাবতেই পারবো না। আর বাড়ি থেকে চলে যাওয়ার কথা, ওরে বাবা রে, সে তো মানে দুঃস্বপ্নেও হবে না বাড়ি থেকে চলে যাওয়ার কথা। বাড়ি থেকে যাওয়ার কথা তো হবেই না। হ্যাঁ, রাগারাগি হয়, অশান্তি হয়, হয় না বললে ভুল হবে, হয়তো বটেই, তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বা আলাদা খাওয়ার ব্যাপার নিয়ে এসব হয় না। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমার মানে আমার বলতে কোনো মানে দ্বিধা নেই, আমার প্রচুর পরিমাণে রাগ, আমি না খেয়ে 2-3 দিন মানে একদম না খেয়ে টানা আমি থেকে যাব, আমার ভীষণ এই ব্যাপারে বদরাগী আমি। অনেকেই জানে মোটামুটি যে আমাকে আমার শ্বশুর বলুন, আমার বর বলুন, আমার শাশুড়ি বলুন, খাওয়া নিয়ে আমাকে প্রচণ্ড পরিমাণে তেলাতে হয়, কারণ আমি সত্যিই খাই না। এই না খাওয়ার আমার একটা রোগ আছে, খুব 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 পরিমাণে। তো আমাদের বাড়িতে এই ধরনের সত্যি কোনোদিন কিছু হয়নি, মানে আলাদা হয়ে যাওয়ার ব্যাপার নিয়ে বা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়া না। আমার কথা হচ্ছে সুতপা এত ভালো কেন, সুতপাকে বেরোতে হয়েছিল কেন, বা সুতপা কেন আলাদা রয়েছে? আজকে একটা শ্বশুর, একটা শাশুড়ি, একটা ছেলের বউ আর একটা ছেলে, সেই ক্ষেত্রে কেন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে না? আবার বলছে কি সুন্দর যে ওর শাশুড়ির হাতের রান্না কত ভালো, কিন্তু বৌমাকে দেখলাম না যে হ্যাঁ বৌমা রোজ রোজ খাবার পাঠাচ্ছে, শাশুড়ি খাচ্ছে, অথচ উপর থেকে শাশুড়ি পাঠিয়ে দিচ্ছে, বৌমা খাচ্ছে। বাপরে বাপ, মানে সত্যি সেই লেভেলের, ক্লাসিক লেভেলের বৌমা, ক্লাসিক। সে আবার অন্যকে বলে যে তোমার শ্বশুর হচ্ছে ভাগের শ্বশুর, একবেলা এর কাছে খায় তো আর একবেলা ওর কাছে খায়, তাও তো খেয়েছে বৌমার হাতের রান্না শ্বশুর, একবেলা খেলো দিনের মধ্যে, একবেলা তো সেই বৌমার হাতে খেয়েছে, মানে রিম্পার হাতে খেয়েছে। তোমার শ্বশুর তোমার হাতে তো একবেলাও রান্না পায় না, তুমি এত গুণধর মেয়ে, তুমি এত গুণধর বউ, তাই না?
তোমার এত গুণ যাতে নুন ছড়ানোর জায়গা নেই সুতপা, নুন ছড়ানোর জায়গা নেই। তোমার গুণগুলোকে আবার তুলে তুলে ধরছো এই যে মেল ক্রিয়েটার, কিভাবে তার কাছে নিজের প্রাণ ভোমরা দিয়ে রেখেছো, সেও এখন দিচ্ছে গুতানি, ভালোই করে বুঝিয়ে দিচ্ছে যে তুমি কি ধরনের মহিলা, তোমার কি মনের মধ্যে কি চলে সেইগুলোই বুঝিয়ে দিচ্ছে। আজকে যেই মহিলা নিজেকে প্রমাণ করার চেষ্টা করে সে সৎ, সে নিরপেক্ষ ক্রিয়েটার, সত্যিই কি সে তার নিরপেক্ষতা দিয়ে সে মানে ভিডিও করেছিল? এই যে মন্দিরা এত পরকিয়া করেছে, এই যে ভাঙাটিন পরকিয়া করেছিল, এই পরকিয়াগুলোকে কি সে বোঝেনি? পরিষ্কারভাবে বুঝেছিল। পরকিয়া যাদের যাদের সাথে করেছে এই মহিলাগুলো, সেই সমস্ত পুরুষগুলো মানে নোংরা অসভ্য জন্তু পুরুষগুলোর সাথে এই সুতপার সম্পূর্ণভাবে সম্পর্ক ছিল, খুব ভালোভাবে, খুব ভালোভাবেই তাদের সাথে ফোনালাপ সম্পর্ক ছিল। অথচ সুতপা বলে সে নিরপেক্ষ ক্রিয়েটার। আচ্ছা, অমন নিরপেক্ষ তাকে, থু, ওরকম নিরপেক্ষ তাকে। বৌমার জন্য বলেছে নাকি শ্বশুরে, তুই যাও, তো ভাত বেড়ে বসে থাকবে, ছেলে ওখানে অপেক্ষা করছে। লাইক সিরিয়াসলি তোমার শ্বশুর বলেছে তোমার জন্য? আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। যদি বলেই থাকতো না তাহলে তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলতো না। অবশ্য বললে তুমি বাড়ি থেকে তুমি বেরোওনি, তুমি বাড়িতেই রয়েছো। তুমি তো জানো বাড়ি থেকে বেরোলে ওই বাড়ি থেকে তুমি এতটুকু কিছু পাবে না, এতটুকু কিছু পাবে না। আর তোমার বরটা কেন করে? বাড়িতে টিকে থাকার জন্য। কারণ তোমার বরের পুনে এক ক্যাত করে লাথি দিলে তুমি আর তোমার বর যে কোথায় গিয়ে পড়বে তোমাদের ক্ষমতাতেই হবে না ওই রকম ভাবে একটা বাড়ি করার। সেই জন্য তুমি তোমার বর যতই কিছু তোমার শ্বশুরে বলুক চুপটি করে ঘাপটি মেরে ওই বাড়িতে থাকো, কারণ তোমাদের স্বার্থ জুড়িয়ে রয়েছে, তার জন্যই তোমাদের ওইখানটায় থাকতে হয়, তাই নয় কি? তাই নয় কি? সত্যি কি বলবো তোমাকে, তুমি আবার নিজের সম্পর্কে কথা বলতে বসো, নিজের সম্পর্কে। খুব ভালো বৌমা হয়েছো, খুব ভালো বৌমা তুমি। ওই রকম ভাবে একটা বয়স্ক শ্বশুর শাশুড়িকে রেখে ছেলেটাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসছো। অবশ্য বলছো তুমিও তো 24 দিন আলাদা ছিলে, সেই ক্ষেত্রে তুমি যদি পড়ে গিয়ে মাথা ফাটাতে, তুমি তো নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছো, তোমাকে তো কেউ বাড়ি থেকে বেরোতে বলেনি, তুমি সেটা নিজেই ক্ল্যারিফাই করলে। তুমি বেরিয়েছো কেন? আর তোমার যদি কিছু হয় তোমার পাশে তো তোমার মা বাবা আছে, তোমার মা বাবা আছে, সেই মা বাবা চলে আসবে। তোমার বাবা তো রাতের বেলায় অমুক বেলায় তমুক বেলায় যখন ডাকো তখনই চলে আসে, তখনই চলে আসে। আর তোমার মতো একটা মহিলার বয়সের সঙ্গে তোমার শ্বশুর শাশুড়ির বয়স কি এক হলো? তাদের তো তোমার বয়সের ডবল বয়স, তার থেকেও বেশি। তাদের একটা শরীর খারাপের তো হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে বেশি। সেই ক্ষেত্রে তুমি তোমার সঙ্গে তাদের সাথে তুলনা করছো, কত ছোট মন মানসিকতার পরিচয় দিচ্ছ, কত ছোট মন মানসিকতার পরিচয় দিচ্ছ। হ্যাঁ, তোমার যদি কিছু হয়ে যায় তুমি বাড়ি থেকে এসেছো কেন? তোমাকে তো বাড়ি থেকে কেউ আসতে বলেনি। তোমার 6 রশ্মি 9 আকার ল ওইসব ভুলভাল কথা, যেই ব্যাখ্যা তুমি আজ অবধি দিতে পারোনি, যেই ব্যাখ্যা তুমি আজ অবধি দিতে পারোনি। তুমি প্রত্যেকটা সময় চেয়েছো তোমার বরকে তোমার দিকে মানে টেনে বেঁধে রাখতে। কোনো সময় তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যত্ন করুক তার ছেলে, তোমার মনের মধ্যে সেই সব নেই। একটা তো বোঝা যায় মানুষকে দেখতে দেখতে, তোমার মনের মধ্যে শুধু হিংস্রতা, শুধু উগ্রতা। তুমি কাউকে কোনোদিন ভালোবাসতে পারোনি, শুধুমাত্র নিজেকে ছাড়া, শুধুমাত্র নিজেকে ছাড়া। তোমার মা ডিমটা খাচ্ছে সেইটাকেও পর্যন্ত তুমি কিভাবে ক্যামেরায় বন্দি করে দেখাচ্ছ মা ডিম খাচ্ছে। আর লাইক সিরিয়াসলি কে ভাই ওইভাবে ডিম খায় এরকম প্লেট নিয়ে করে? আবার মেয়ে এত গুণধর মেয়ে, মায়ের আবার ওইভাবে ডিম খাওয়াটাকে তুলে ধরছে। ছি, ইস, বাপরে বাপ, মানে এরা পারেও বটে, এরা পারেও বটে। ইস, কি জঘন্য। অবশ্যই এদের দ্বারাই সম্ভব। মাকে এই মেয়ে এই কথা বলে, নোংরা কথা, মা নাকি আবার মেয়েকে বলে তোর নাকের ফুটো বড়। বাপরে বাপ, মানে ভাবা যায় আমাদের, মানে আমরা এইসব মাথাতেই ভাবতে পারবো না, মাথাতেই আসবে না আমাদের। ছি 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 ছি, লজ্জার বিষয়। অবশ্য তুমি একটা কথা বললে যে তুমি কি এতটাই বোকা? তুমি যেগুলো ভিডিওতে দেখাচ্ছ সেটা কি তুমি না জেনে না বুঝে কি দেখাবে? যদি বা কোনো সময় ব্রায়ের ছবি দেখানো যায়, মানে
মানে ক্যামেরা বন্দি হয়ে যায়, সেই জায়গাটাকে তুমি জুম করে আউট করে দাও, হয়তো বা এরকম বোঝালে, তাহলে ধরে নিতেই হবে যে ওই যে 750 যে মালের বোতলটা রেখেছিলে ওটা তুমি ইচ্ছাকৃতই রেখেছিলে, চেয়েছিলে যে ওটা নিয়ে কন্ট্রোভার্সি হোক, ওটা নিয়ে কন্ট্রোভার্সি হোক, কন্টেন্ট ক্রিয়েটাররা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে কন্টেন্ট করুক, তোমার এটা ইচ্ছাকৃত মন মানসিকতার পরিচয় পেয়েছে। নাহলে তুমি এমনি এমনি ছেড়ে দিলে, ওই জায়গাটাকে এমনি এমনি রেখে দিলে যে ভিডিওর মধ্যে ওটা থেকে যাক, তাই না? ধরে ফেলেছি। তবে হ্যাঁ, বাচ্চার ব্যাপারটা নিয়ে তুমি লোককে ভুলভাল বোঝাচ্ছ, তুমি আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, সেটাকেই বলবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।